স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী রোডম্যাপ ও ঐক্যমত্য কমিশনের সংলাপ। এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আনম খলিলুর রহমান ইব্রাহিম, সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, এবং আমার সঙ্গে আছেন শাহিন চৌধুরী, সম্পাদক abnews24bd.com। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে নিতে চাই। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শুরু হচ্ছে আত্মশুদ্ধি ও সংযমের মাস। চলতি মাসে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, না দিলে বিকল্প চিন্তা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি সুজনের। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর শিগগিরই বৈঠক, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনে থাকবে লেভেল প্লেইং ফিল্ড। জন আকাঙ্ক্ষা পূরণ করবে এনসিপি, মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে তরুণ নেতৃত্বের প্রতি পরামর্শ। এবং জ্বালানি সংকটে তৈরি পোশাক খাতে কমছে উৎপাদন সক্ষমতা, মিলছে না ব্যাংক ঋণ। সমাধান চান শিল্প মালিকরা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যুক্ত থেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের অতিথিরা চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা মূল আলোচনায় যাব। এখন আমাদের আজকে বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী রোডম্যাপ। প্রথমেই কথা বলতে চাই আনম খলিলুর রহমান ইব্রাহিম, আপনাকে দিয়ে শুরু করব। আজকের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই মার্চের মধ্যেই যদি নির্বাচনী রোডম্যাপ এই অন্তর্বর্তী সরকার ঘোষণা না করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। আমরা আসলে সাদা চোখে যেটা দেখছি যে সরকার মনে হয় ধীরে ধীরে নির্বাচনের দিকে যাচ্ছেন, এবং তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কি হলো যে আবার আন্দোলনের মতো বা সরকারকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দেওয়া লাগতেছে, মানে কেন? ধন্যবাদ দক্ষ উপস্থাপক, সম্মানিত সহ আলোচক এবং শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন বৈশাখী টিভির এই জিরো আওয়ার টকশোতে। আমি গ্রামের ছেলে, শুরুতে একটা গ্রামের কথা দিয়ে শুরু করতে হয়। গ্রামে একটি কথা প্রচলিত আছে যে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে ডর করে। সরকার এবং শেখ হাসিনা গত 17 বছর এদেশের মানুষের মধ্যে, জাতির মনের ভিতরে যে একটি ভয় ঢুকিয়ে দিয়েছে, এই দেশের মানুষ পুনরায় গণতান্ত্রিক পরিবেশে ফিরতে পারবে কি পারবে না, এদেশে মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পাবে কি পাবে না, সব কিছু মিলিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষ আজকে একটা অস্বস্তির মধ্যে আছে। আপনি ব্যবসায়ী বলেন, আমার রিক্সা শ্রমিক ভাই বলেন, কৃষক ভাই বলেন, শ্রমিক ভাই বলেন, প্রত্যেকে একটা অস্বস্তির মধ্যে আছে। আর এই অস্বস্তিটার মূল কারণ হচ্ছে ওই যে জাতির মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। সরকারের বানান এবং উচ্চারণ একই, সেটা ওই আগের নির্বাচিত সরকার হোক বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রকারভেদ যাই হোক, এই আমরা যে আশা ভরসা নিয়ে আমাদের যে আন্দোলন এবং 5 তারিখে যে ছাত্র জনতার বিজয়, এরপরে যা আশা করেছিল দেশের মানুষ, তা কতটুকু প্রতিফলিত হয়েছে এটা আপনারা যেমন দেখেছেন আমরাও দেখছি। এই নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে সরকার পরিবর্তনের পর, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে মানুষের মনে আবার ওই শেখ হাসিনার মতো এত গভীরে ভয় ঢুকাইতে না পারলেও ওনাদের কথাবার্তায়ও কিন্তু এখন কিছুটা মানুষ ভীত সন্ত্রস্ত যে নির্বাচন কখন দিবে, কি দিবে। একদিকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে,
আবার আরেক দিকে স্থানীয় সরকার নির্বাচনের একটা সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এগুলো তো সব কিছু মিলিয়ে না, স্থানীয় সরকার নির্বাচনের কথা তো সরকার বলে নাই যে আগেই হবে, যদিও একজন উপদেষ্টা বলেছেন মাঝে মাঝে যে হতে পারে, সরকারের অংশ, সরকারের একটা সরকারের অংশ। বলেছে। আর এখন আমরা সরকারের সাথে কিছু কিছু জিনিস প্রমাণ থাকে না। আমি একটু অ্যাড করতে চাই, গত দুদিন আগে একজন নির্বাচন কমিশনার বলেছে যেহেতু ডিসেম্বরে নির্বাচন হবে এবং তারা সেই ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়েই তারা সামনে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ভাবছে না, এটা মনে হচ্ছে। আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে? আপনি তো বললেন যে উপদেষ্টাদের একজন সম্ভাব্য, এই কথাগুলো আসার কারণটা কি? আপনি যেখানে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না, বা একটা দল চায়, অস্বীকার করার জন্যে একটা দল চায়, তাদের সাথে তাদের মিল আছে গোপনে গোপনে। মিলটা কিন্তু গোপনে গোপনে, প্রকাশ্যে কিন্তু একসঙ্গে এসে তারা কোনো প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন বা মিটিং করা, জনসভা তা কিন্তু করছে না, গোপনে গোপনে। এরা অতীত ইতিহাস দেখলেও দেখা যায় যারা একা একা চলতে চায়, অনেক সময় সুযোগ পাইলে গোপনে গোপনে বড় হইতে চায়। এই প্রবণতাটা তাদের সেই সুদূর লাহোর থেকেই শুরু হয়েছে। তারাও কিন্তু এত বছর আপনাদের সঙ্গেই ছিলেন, আপনাদের সঙ্গে জোটে ছিলেন, আন্দোলনে ছিলেন। তো আপনার কাছে আবার আসবো, একটু শাহিন ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসতে চাই যে বিএনপি যে আমাদের সালাউদ্দিন আহমেদ যে ভাষণটা দিলেন, বললেন যে বিকল্প ভাবতে হতে পারে অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, কেন মনে হচ্ছে এটা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদেরও ধন্যবাদ। যে বিষয়টা আলোচনা শুরু করেছেন আমাদের কৃষক দলের নেতা, আমার সহ আলোচক, সেটা আমি যোগ করি। প্রশ্নটা হলো যে কেন এই বিকল্প ভাবতে হতে পারে, এই কথাটা কেন বললেন সালাউদ্দিন? আমার যেটা মনে হয়েছে যে দিন যত যাচ্ছে বিএনপির কাছে প্রতীয়মান হচ্ছে যে নির্বাচনটা হয়তো পিছিয়ে যাবে বা নির্দিষ্ট সময় হবে না, এরকম একটা শঙ্কা বিএনপির ভেতরে কাজ করছে। আর এর ভেতরে কাজ করার পেছনে যে কারণগুলো, গতকালকে আপনারা জানেন যে দেশে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে আনুষ্ঠানিকভাবে, জাতীয় নাগরিক পার্টি। আমাদের বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট তরুণরা এই পার্টিটি করেছে। এই পার্টির এই বক্তব্যের মধ্যে তাদের যে ঘোষণা ছিল, মেইন কতগুলো বিষয় ছিল। এক, যে গণপরিষদ নির্বাচন আগে করতে হবে। আর একটা ছিল কি, সেকেন্ড রিপাবলিক তারা করবে, কারণ কনস্টিটিউশনের যে বর্তমানে আছে এটা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন কনস্টিটিউশন হবে এবং সেই কনস্টিটিউশন গণপরিষদের ভোট নির্বাচিত সদস্যরা অ্যাপ্রুভ করবেন, তারপরে নির্বাচন হবে। তাহলে কিন্তু এটা একটা সময় দাঁড়ায়, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। একই সঙ্গে একই দিন জামাতে ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তার মানে হচ্ছে এটাই হলো বিএনপির শঙ্কার কারণ, যে কারণে বিএনপি আজকে যে বক্তব্যটা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, এটা এক ধরনের থ্রেটও বলতে পারেন। কারণ এই বক্তব্যের মধ্যে আমরা একটা আন্দোলনেরও গন্ধ পাচ্ছি। যারা বলছেন যে এই মাসের মধ্যেই রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, না হলে আমরা বিকল্প চিন্তা করব বা রাজনৈতিক দলগুলো বসে থাকবে না। তার মানে তারা কোনো কর্মসূচি দেবে। এখন রোডম্যাপ কিভাবে ঘোষণা করবে, এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোই, এখানে সরকার বাধা না। বিএনপি যদিও মনে করছে সরকার বাধা, কিন্তু আমার বিবেচনায় রাজনৈতিক দলগুলোই নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন বাধা হয়ে দাঁড়িয়েছে? আপনি জানেন যে এই সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছিল, রিপোর্টগুলো দেওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়েছিল মধ্য ফেব্রুয়ারি। সেই বৈঠকে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। কেন? যে কতটুকু সংস্কার হবে আর কতটুকু হবে না, কি প্রক্রিয়া হবে, এগুলো একটা কনসেনসাস বা ঐক্যমত্য তৈরি করার জন্যে। সেই মিটিং কিন্তু সফল হয়নি। সফল হয় নাই মানে কেউ ঐক্যমতে পৌঁছাতে পারেননি। তখন প্রধান উপদেষ্টা সবাইকে বলেছেন যে আপনারা প্রত্যেক দল কে কতটুকু সংস্কার চান সেটা আমাকে লিখে দেন এবং আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, জাতি বিবেচনা করবে কে কি চাচ্ছে, কোন সংস্কারটা করবে কোনটা করবে না। এবং জাতির উপরে তিনি ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন? যাতে করে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে বিব্রত হয়। এটা কিন্তু তার একটা কৌশল। উনি তো খুব অভিজ্ঞ লোক,
তো ওনার ওই এর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারেনি। এবং আপনি শুরুতেই বলেছেন, আমরা শেডিংয়েও দেখলাম যে প্রেস সেক্রেটারি আজকে একটা কথা বলছে, চলতি মাসে ঐক্যমত্য কমিশনের আরেকটি বৈঠক হবে, যে সংস্কার প্রশ্নে কতটুকু সংস্কার হবে, কতটুকু হবে না। এখন সেই জায়গা কি ঐক্যমত হবে আপনি মনে করছেন? আমি দিন যত যাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো একে অপর থেকে অনেক দূরে সরে যাচ্ছে। জামাতে ইসলামী এতদিন কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি, তারা বলছে যে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন করতে হবে। কালকে কিন্তু হঠাৎ করে তারা একটি বক্তব্য দিয়ে দিলেন যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তার মানে কি? বিএনপির সঙ্গে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আজকে গতকালকে যে রাজনৈতিক দলটির জন্ম হলো, সেই দলটিকে তো আপনি বাদ দিতে পারেন না। সেই দলটি কিন্তু একটি ভাইটাল রোল প্লে করবে। অন্যরা কিভাবে দেখছেন, আমার বিএনপির নেতা এই ভাই কিভাবে দেখছেন জানি না। হ্যাঁ, এই অভ্যুত্থানে তো তারাই তো মেইন নিয়ামক ভূমিকা পালন করছে, তারা জীবন দিয়েছে, তারা এখনো হাজার হাজার আহত হচ্ছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। তো তাদের এইখানে বক্তব্যের একটা গুরুত্ব আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো, প্রায় 2.5 কোটি তরুণ ভোটার আছে। এই তরুণ ভোটাররা কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তারা এইবারে তারা ভোটটা দেবে। তো সেই ভোটটা, সেই তরুণ ভোটারদের মন জয় করার জন্যে বিএনপি কতটুকু কি করতে পেরেছে আমি জানি না, জামাত কতটুকু করতে পেরেছে জানি না। যদি না পারে তাহলে তাই পুরো ভোটটাই চলে যাবে, কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়ার সমূহ সম্ভাবনা আপনিও দেখছেন তৈরি হচ্ছে। সেই কারণেই কিন্তু আজকে সালাউদ্দিন আহমেদ এই বক্তব্যটি দিয়েছেন। ইব্রাহিম, আপনার কাছে আবারও যেতে চাই। আজকে একটা প্রেস কনফারেন্সে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে যদি আপনারা কম সংস্কার চান তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, আর যদি একটু বেশি সংস্কার চান তাহলে 3 মাস সময় লাগবে, মানে মার্চে নির্বাচন হবে, 26 মার্চ। তো সেই ক্ষেত্রে কি তাতেও আপনারা আশ্বস্ত হতে পারছেন না? এটা কিন্তু উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে বক্তব্য দিয়েছেন তারপরেই উনি এটা বলেছেন। তো এরপরেও কি আপনারা কি আশ্বস্ত হতে পারছেন কিনা? এখন আমরা কার কথার গুরুত্ব দিব? সেনাপ্রধান মহোদয় একটা বক্তব্য দিয়েছেন, সেখানেও কিন্তু তিনি একটা সময়ের কথা উল্লেখ করেছেন। ইউনূস সাহেবের বক্তব্যের মধ্যেও একটা সুনির্দিষ্ট গাইডলাইন না থাকলেও মোটামুটি একটি আছে যে ওই দিন ডিসেম্বর। প্রেস সচিব আবার এখন কি কথা বলছে, এটাকে একটা ধূম্রজাল সৃষ্টি করবার প্রয়াস বলে আমি মনে করি। সুনির্দিষ্ট তাদের কোনো বক্তব্য নাই, তারা কি করতে চায় আমার মনে হয় এটা তারা জানে না। তারা তাদের ঠিকানায় পৌঁছতে পারবে কি না এই দেশের মানুষ কনফিউজড। এই কয় মাসেই সংস্কার বলে যে সময়টা নষ্ট করলো, এর মধ্যে তো অনেক সংস্কারই করা যেত। আমাদের দলের মহাসচিব স্যার উনি পরিষ্কারভাবে বলেছেন যৌক্তিক সংস্কারটা কি তারও ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের মহাসচিব বলেছেন নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করবেন। কিন্তু সাধারণ মানুষের তো একটা পার্সপেক্টিভ আছে। সাধারণ মানুষ বলছে যে আরও কিছু সংস্কার, যে সরকারের যে বড় বড় মন্ত্রণালয়গুলো আছে বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন করার জন্য যে নির্বাচন কমিশন আছে, সেই জায়গাগুলোকেও একটু যদি সংস্কার না হয় তাহলে আবার হয়তো কিছুদিন পরে গিয়ে একই অবস্থায় চলে যাবে। সাধারণ মানুষ খালি ওই উপদেষ্টাদের কাছেই বলে, সাধারণ মানুষের সাথে আর আমাদের কথা হয় না, আপনাদেরও কথা হয় না। সাধারণ মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখানে যে বিতর্কটা ঠেলে দেওয়া হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কারণে যে কথাটা শুরু করছিলাম শেষ করতে পারি নাই, যে মানুষের মধ্যে যে আজকে একটা অস্বস্তি বিরাজ করছে, এর প্রধানতম কারণ হচ্ছে একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতি। মানে কোন ধরনের অস্বস্তি? আপনি দেখেন ব্যবসায়ীদের মধ্যে অস্বস্তি, তারা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। আজকে মুদ্রাস্ফীতি, আজকে বাজারে যান, বাজারে মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যে সকল কিছু একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কেউ নতুনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করছে না, ব্যবসায় বিনিয়োগ করার সাহস পাচ্ছে না। আজকে শ্রমিক ছাঁটাই হচ্ছে। আজকে এই যে ঈদকে সামনে রেখে অনেক শ্রমিক তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে। আমরা দু এক জায়গায় কথা বলেছি, বলে যে ঈদের পরে ছাড়া তো সম্ভব নয়। এই যে অবস্থাটা, এটার জন্য আমরা মনে করি যে এই একটি নির্বাচিত সরকার ছাড়া এই দেশটাকে
সেই স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব নয়। এ কারণেই আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, সালাউদ্দিন সাহেব এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার কি ভূমিকা কম? তাকে গায়েব করে দেওয়া হলো এবং তাকে একটি অন্য রাষ্ট্রে নিয়ে ফেলে রাখা হলো। তিনি যে কথাটা বলেছেন তার সাথে কি জনগণের সম্পৃক্ততা নেই? তার কথা কি জনগণের কথা না? সেও তো জনগণের সাথে আলোচনা সাপেক্ষেই প্রতিদিন তার তো হাজার হাজার মানুষের সাথে কথা হয়। তা আমরাও তো বাসায় যে দেখি ভিড় কথা বলার জন্য, আমাদের প্রতিটা নেতাদের বাসায় এরকম অবস্থা, মানুষ আসছে গ্রামে থেকে কথা বলার জন্যে, দেখভাল করার জন্য, তাদের সুবিধা অসুবিধা জানানোর জন্যে। তো এখন এই যে কথাটা জনগণ, একটা কথা যে সব দল যদি চায়, এটা তো কৌশলী কথাবার্তা। এই ধরনের এটা ফেক কথা বলবো আমি, কারণ কৌশল আর এখন কিছু নাই। ফেক কথা যে সব দল যদি চায়, সব দল চাওয়ার দরকারটা কি? রুটিন মাফিক আপনার যে কার্যক্রম আপনি সেটা করেন। দল অংশগ্রহণ করুক বা না করুক সেটা তার দেখাই যাবে। অংশগ্রহণ যদি না করে তখন তাদের দাবি দেওয়া নিয়ে প্রয়োজনে কথা বলা যাবে, প্রয়োজনে একটু স্পেয়ার করে তাদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আপনি এখনই সব দল চাই এটা বলে তো একটা সুযোগ, মানে বাজে একটা প্লে করার সুযোগ দিচ্ছেন মাঠে এবং সব রাজনৈতিক দলগুলোকে। এই ধরনের চালাকি মানুষ বুঝে এবং খুব ভালোভাবে বুঝে। আমরা যেটা চাচ্ছি যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমাদের নেতা জনাব তারেক রহমান যখন আন্দোলনের সময় কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন আপনার ভোট আমাকে দিবেন তা নয়, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমি যাতে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, আমি যাতে দিনের ভোট রাতে হয় এটা বন্ধ করতে পারি, এবং আপনারা যাতে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তো সুতরাং সেই পছন্দের প্রার্থী, আমরা নির্বাচনের কথা বললে মনে করা হয় যে আমরা আচ্ছা জনগণ মানে ক্ষমতায় চলে যাচ্ছি। এখন জনগণ যদি ভোট দেয় তাহলে তো আমরা ক্ষমতায় যাবো না কেন? আমরা 17 বছর আন্দোলন করেছি, আমরা 17 বছর কারবালায় গিয়ে ঘুমিয়েছি। পুলিশ এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের, যুবলীগ ছাত্রলীগের যন্ত্রণার কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা বাড়িতে যেতে পারি নাই, আমাদের আপন আত্মীয় স্বজনদের জানাজায় পর্যন্ত যেতে পারি নাই, আমরা অনেক ঈদের মধ্যে বাড়িতে যেতে পারি নাই। তো এই অবস্থা থেকে আমরা এখন যতটাই হোক কিছুটা উন্মুক্ত আমরা ঘোরাফেরা করতে পারতেছি, মানুষের সাথে আমাদের কথা হচ্ছে। মানুষ তো উন্মুক্ত হয়ে আছে যে কিভাবে কত তাড়াতাড়ি নির্বাচন আসবে এবং সেই নির্বাচনে তারা তো আমাদেরকে ভোট দিতে চায়। আর এই কারণেই একটি মহল এটাকে জাস্টিস দিলে জাস্টিস ডিনাই একটা কথা আছে না, তারা আস্তে আস্তে এটাকে অন্যদিকে প্রবাহিত করবার চেষ্টা করে। যে রাজনীতিতে যুগে যুগে ষড়যন্ত্র আছে, হবে, কিন্তু তারপরে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে দেশের মানুষ অতীতে যা দেখেছে সকলকেই দেখেছে, বিএনপিকে দেখেছে, আওয়ামী লীগকে দেখেছে, জামাতকে দেখেছে, সকলকেই দেখেছে। সুতরাং এত দিন দেখার পরে রহমান ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। শাহিন চৌধুরী, আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাই, ডিসেম্বরে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন ডিসেম্বরেই একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য প্রস্তুত আছে? আপনি কি মনে করেন? না, ডিসেম্বরে ইলেকশন করতে হলে ইলেকশনের যে বিষয়টা, আমি একটু খলিলের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। উনি তো নির্বাচন নিয়েই আছেন, কিন্তু কোশ্চেন হলো নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? সংবিধান সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, আপনারা জানেন। সেই রিপোর্টে কিন্তু 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। সেই রিপোর্টে কিন্তু 400 আসনের সংসদের কথা বলা হয়েছে। এখন প্রচলিত ব্যবস্থায় আছে 300 আসন, সেখানে 400 আসনের সংসদের কথা বলা হয়েছে, 100 হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। তা এখন এইটা সংস্কার হবে কি হবে না, আগে তো এটা ডিসিশন হতে হবে। খলিল ভাই বলতেছেন জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছে, তো কিসের ভিত্তিতে ভোট দেবে? 300 আসনে? কিন্তু তাদের নেতা তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন সেখানেও কিন্তু 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, আপনি জানেন। তো তাহলে আপনি তো আগে এটাকে সলিউশন করতে হবে। এটা সমাধান কে করবে? রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তীকালীন সরকার বসে এটা ঐক্যমতে পৌঁছাইতে হবে যে হ্যাঁ এটা আমরা এতটুকু মানলাম, এতটুকু মানলাম না। যে কথা ওই যে আগেই আপনি বলেছেন যে ঐক্যমত্য কমিশনের আর একটি বৈঠকের কথা, আগে তো এইটা সলভ হতে হবে। এইটা সলভ হওয়ার পরে আসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, নির্বাচনের তফসিল, ভোটার তালিকা হালনাগাদ করা, অন্যান্য ডেটের প্রশ্ন আসে। কিন্তু এইটা কিন্তু এখন বেশি জরুরি। যদি আপনি 300 আসনে ইলেকশন করেন তাহলে ইটস ওকে, কিন্তু সেটা তো আজকে যারা যে আন্দোলনকারী যে তরুণরা তারা কি সেটা মানবে?
আন্দোলনে কি নির্বাচন কোনো এজেন্ডা ছিল? আমার তো জানা নাই। এবং এখানে আমি আরেকটা তো একজন বিষয় আছে, সংবাদকর্মী হিসেবে অন্যান্য যে দলগুলো আছে বিএনপি ছাড়া সবাই কিন্তু বলছে আনুপাতিক হারে যে নির্বাচন, সেটা নিয়ে একটা বিতর্ক সেটা আছে, নিয়েও কিন্তু বিতর্ক যে আছে, আধুনিক হবে কি হবে না, সেটাও কিন্তু একমতে পৌঁছাইতে হবে। আর হলো যে আন্দোলন কিন্তু নির্বাচনের দাবিতে কি কোনো আন্দোলন হয়েছে? হয় না, না, অবশ্যই রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে। রাষ্ট্র সংস্কার মানে কি প্রচলিত ব্যবস্থাই থাকবে না, যেটা গতকালকে তারা বলেছে যে তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সময় সেকেন্ড রিপাবলিক, এই কথাটা ব্যাখ্যা দিতে গিয়ে আজকে একজন ওদের একজন সমন্বয়কারী বলেছে যে মুক্তিযুদ্ধের সময় প্রণীত সংবিধান ত্রুটির কারণে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট তৈরি হতে পেরেছে, সুতরাং সেই সংবিধানটাকে ঢেলে সাজাতে হবে এবং সেজন্য আগে সংবিধান সভা নির্বাচন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, এসে আবার আপনার সঙ্গে কথা বলবো, এই বিষয় নিয়ে আবার বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আজকের বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী রোডম্যাপ ও ঐক্যমত্য কমিশন, এ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমি একটু প্রথমেই আবারও যেতে চাই আমাদের আনামা খলিলুর রহমান ইব্রাহিম ভাই, আপনার কাছে। জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো এবং এই পার্টি গঠনের পর এখন অনেকেই বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই পার্টির সঙ্গে। আবার অনেক রাজনীতিবিদ এও বলছেন যে যদি সরকারের পৃষ্ঠপোষকতা থাকে তাহলে সরকারের পৃষ্ঠপোষকতায় যে পার্টিগুলো গঠিত হয় তারা আসলে সাস্টেইন করতে পারে না বা ভালো করতে পারে না। তো আপনি কি বলবেন, আসলে কি সরকারের পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন? এরা আসছে আগে, আমি এটা বলি না সরকারের পৃষ্ঠপোষকতা, কিন্তু আমরা যদি দৃশ্যমান একটু বিশ্লেষণ করি দেখবেন এরা আগে একটা আন্দোলন করছে। পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন হয়েছে, ছাত্ররা যতবার বিজয়ী হয়েছে, দেখা গেছে যে আন্দোলনের পরে প্রত্যেকেই তার স্ব পেশায় ফিরে গেছে। ছাত্ররা স্কুল কলেজে চলে গেছে, কৃষক তার কৃষিকাজে গেছে, শ্রমিক তার শ্রম কাজে চলে গেছে। কিন্তু এবারই প্রথম ছাত্ররা আন্দোলনে বিজয়ী হয়েছে এবং তারা ক্ষমতা গ্রহণ করেছে। তারপরে যেহেতু একটি দল গঠন করেছে, আমি অভিনন্দন জানাই, কারণ আমি বিএনপি করি। বিএনপি আপনারা জানেন যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনিই এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সুতরাং আমার পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন। তবে আমরা এ যাবৎকালে যে সকল রাজনৈতিক সংগঠন দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় অথবা সরকারে থেকে যারা করেছে, সেটাকে কি কিংস পার্টি বলা হয়। কিংস পার্টি। আর কিংস পার্টির ইতিহাস কিন্তু খুব সুখকর নয় আমাদের এই দেশে। তো আমরা এটা ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি পার্টি, সুন্দর একটা নাম দিয়েছে। সিটিজেন নাগরিক, আমিও কিন্তু একজন নাগরিক, আপনি নাগরিক, আমরা এখানে যে 6 জন লোক আছে 6 জনই নাগরিক। আমাদের কিন্তু বোধহয় এখনও এই সম্পৃক্ততা এটার মধ্যে হয় নাই। দেখা যাক আস্তে আস্তে কি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি যেটা মনে করি যে একটা রাজনৈতিক সংগঠন ম্যাচিউর হইতে অনেক সময় লাগে। দেখেন আপনি পতিত আওয়ামী লীগের ইতিহাস, জামাত ইসলামের ইতিহাস, বিএনপির ইতিহাস, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির ইতিহাস, সবটাই তো একটা ইতিহাস আছে। তো সবে মাত্র বয়স হলো 2 দিন, গতকাল করছে, আজকে 1 দিন 2 দিন। তা আমরা একটু অপেক্ষা করি। আর তারা তো আমাদেরই সন্তান, আমরা তাদেরকে আগেই নিরুৎসাহিত করব কেন? বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি হয়, এটা তো বিএনপি, আমি না শুধু, আমি বিএনপির একজন কর্মী, কিন্তু বিএনপি আমাদের দল, আমাদের দলের সকল নেতৃবৃন্দ এটাকে কনগ্রেচুলেট করবে আমি বিশ্বাস করি। কারণ আমাদের দলের প্রধান এটাই হচ্ছে যে আমরা বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করি, লালন করি। তো আমরা এই জন্য এই এনসিপিকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন। হ্যাঁ, আমি একটু শাহিন চৌধুরী আপনার কাছে জানতে চাই। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আজকে বলেছেন যে এই যে নতুন দল গঠিত হলো, তারা অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু সেখানে তাদের পলিটিক্যাল ফিলোসফি উনি দেখতে পান নাই। পলিটিক্যাল ফিলোসফি, যে রাজনৈতিক দর্শন দেখতে পাননি।
রাইট। কি বলবেন? এই প্রসঙ্গে বলার আগে আমি একটু খলিল ভাইয়ের সঙ্গে একটু যোগ করি। খলিল ভাই একটা কথা বলেছেন যে অতীতে আমরা যত আন্দোলন সংগ্রাম দেখেছি, আন্দোলন শেষে ছাত্ররা নিজ নিজ পেশায় ফিরে গেছে। এই প্রথম দেখলাম যে একটি তারা সরকারের অংশ হলো এবং আবার একটি দলও গঠন করতে যাচ্ছে। এখানে আমি একটু যোগ করি, মানে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু 5ই আগস্ট, 7 মাসের মতো হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। এই রাজনৈতিক দলটা গঠনের প্রশ্ন আসছে কিন্তু 4 থেকে 5 মাস পরে। কেন আসছে? কারণ এই তরুণরা যে রাজনৈতিক দল ফিল্ডে আছে তাদের ভেতরেই তাদের একটি ছায়া আশ্রয় খুঁজতেছিল, এবং সেই ছায়া বা আশ্রয়ের জায়গা হিসাবে আমি একজন সংবাদকর্মী হিসাবে তাদের কাছে যে ফিডব্যাক পেয়েছি, তারা বিএনপিকেই সেই জায়গাটা মনে করত। সে কারণে কিন্তু তারা প্রথম কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা আসেনি, এবং তারা বলেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারেই একটা সংগঠন থাকবে, কিন্তু রাজনৈতিক আসবে দল না। গঠন করবে না। অর্থাৎ তারা যদি রাজনীতি করতে চায় একীভূত হয়ে যাবে বিএনপি বা জামাত বা অন্যান্য সংগঠনের সঙ্গে। কিন্তু বিরোধটা কোথায় শুরু হলো আপনার মনে আছে? যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একবার এই ইন্টারিম গভর্নমেন্টকে অসাংবাদিক বলে ইন্টারভিউতে বলেছিলেন, একটা ইন্টারভিউতে এবং বলেছিলেন, উনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ পত্র পান নাই, তিনি পাননি, তিনি খুঁজে পাননি, পাচ্ছেন তার না, কাছে এবং নেই। তার কাছে এটা নেই। এটা নিয়েও বিতর্ক হয়েছিল এবং এবং এই বিতর্ক, ছাত্ররা হ্যাঁ, এই সে বিতর্কের সময় পরে ক্ষুব্ধ হয়েছে। ছাত্ররা কিন্তু বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় এবং চুপ্পুকে অপসারণের জন্য 24 ঘন্টার একটা আলটিমেটাম দেয়। সঙ্গে সঙ্গে বিএনপি নেতা এই সালাউদ্দিন আহমেদ গিয়ে গণভবনে তো না, যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে না, তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান না, তারা কারণ বলেছিলেন তারা চান যে সাংবিধানিক শূন্যতা সাংবিধানিক চান না, সংকট তৈরি তৈরি না হতে হোক। পারে। এক, এখান থেকেই কিন্তু শুরু। এরপরে অন্যান্য ইস্যু আসলো, ইসকন ইস্যু আসলো, ইসকনকে নিষিদ্ধ করার ইস্যু আসলো। বিএনপি কিন্তু ইসকনকে নিষিদ্ধ করার পক্ষেও না। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো তখনও কিন্তু বিএনপি বলল যে না, আমরা ছাত্রলীগ কোনো রাজনৈতিক দলকে বিএনপি তো কাউকে নিষিদ্ধ করার কোনো কথা বলছে রাজনৈতিক না, দলকে রাজনৈতিক নিষিদ্ধ দল করার বলছে পক্ষে জনগণ নয়, সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে। এই বক্তব্যগুলোর কারণে তরুণদের কাছে মনে হয়েছে যে না, তাদের একটা সেপারেট প্ল্যাটফর্ম লাগবে। কারণ তারা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এইভাবে পাখির মতো গুলি করে 2000 তরুণকে হত্যা করা হয়েছে, তো তাদের যে মনোবাসনা সেটা পূরণ করার জন্যে তারা আর প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে তাদের সেই আশ্রয়টা তারা পাচ্ছিল না বলেই কিন্তু তারা এই রাজনৈতিক দলের দিকে ধাবিত হয়, এবং যার ফলশ্রুতিতে প্রথমে একটি নাগরিক কমিটি করা হলো, যে কমিটি পরবর্তী কমিটি শব্দটা বাদ দিয়ে সেটাকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হলো। এখানেও আমি মনে করি যে বিএনপি অবশ্যই বড় দল, জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে, কিন্তু তরুণদের সেন্টিমেন্টটা আমার মনে হয় বিএনপি পারফেক্টলি বুঝতে পারছেন না। এটা আমার একটা ধারণা। যদি বুঝতে পারতো তাহলে এই তরুণরা দলে দলে কিন্তু বিএনপির ছায়াতলে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু যায়নি। তারা এখন একটা নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব আরও নতুন নতুন দাবি দেওয়া কিন্তু এখন যুক্ত হচ্ছে, যেগুলো আগে ছিল না। বিশেষ করে ওই যে সেকেন্ড রিপাবলিক, এই দাবি আগে ছিল না। হ্যাঁ, এটা কিন্তু কালকে যুক্ত হয়েছে। গণপরিষদ, এই দাবি ছিল না, এটা আবার যুক্ত হয়েছে। আচ্ছা, গেল। এখন আসছেন আপনি যে মূল প্রশ্ন, রুহুল কবির রিজভী যেটা বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দর্শন দেখেননি। হ্যাঁ, রাজনৈতিক দর্শন দেখার জন্য তো আপনাকে ওয়েট করতে হবে। কেবল একটি রাজনৈতিক দল ঘোষিত হয়েছে, তাদের এখনও গঠনতন্ত্র চূড়ান্ত হয়নি। আপনি কি দেখেছেন? তারা যখন গঠনতন্ত্র করবেন, তারা এই দলটির সরকারের ইয়েতে নিবন্ধন করতে হবে নির্বাচন কমিশন থেকে, তারা একটি ম্যানিফেস্টো দেবেন, তখন নিশ্চয়ই আস্তে আস্তে দর্শন বেরিয়ে আসবে। কিন্তু একটা কথা কিন্তু বেরিয়ে আসছে নাহিদ ইসলামের বক্তব্যে, যে আমাদের দলটা কী হবে, ভারতপন্থীও না, পাকিস্তানপন্থীও না, মধ্যপন্থী একটি দল। মধ্যপন্থী দল বলতে কি বোঝায়? মানে কট্টর রাইটিস্টও না, কট্টর লেফটিস্টও না, তার মানে কি মাঝামাঝি দলটা বোঝায়। আইডিওলজিক্যালি যদি আমি বলি তাহলে এটা আসলে বাংলাদেশি জাতীয়তাবাদকেই বোঝায়। কারণ বিএনপিও কিন্তু একটি মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল, কারণ কট্টর রাইটিস্ট দলও না, আবার লেফটও না, তাদের বক্তব্যটাও কিন্তু একই রকম। হ্যাঁ, অন্য ক্ষেত্রে হয়তো তাদের কিছু পার্থক্য থাকবে। সেই দর্শনটা এই কারণেই এখনও পর্যন্ত দেখা যায়নি। আমরা অপেক্ষায় থাকি
নিশ্চয়ই তারা সময় শেষ হয়ে যায় না, সময় দুদিন শেষ হলো। হয়ে যায় না, নিশ্চয়ই দল তারা গঠন হয়েছে একটি দুদিন হলো। গঠনতন্ত্র দেবেন, সেটাও তারা প্রেস কনফারেন্স করে ঘোষণা করবেন, তারা একটি ম্যানিফেস্টো দেবেন, তাদের আরও কী কী দাবি আছে সবই আমরা দেখব। এখনও তো পূর্ণাঙ্গ কমিটিই হয়নি, এটি একটি কনভিনিং কমিটি, 151 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি। সুতরাং আমরা আশা করি যে আমরা সেই দর্শনটা দেখতে পারবো এবং রিজভী ভাই সহ জাতি এটা দেখতে পারবে, সেটা আমাদের ধন্যবাদ শাহিন চৌধুরী। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত থেকে প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথিরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা কথা বলছিলাম নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঐক্যমত্য কমিশন নিয়ে। এখন একটু বর্তমান সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে প্রথমে আসতে চাই যে ডিবি প্রধান আজকে বলেছেন রমজানে চলবে অল আউট অ্যাকশন। এটা হচ্ছে আজকে বলেছেন, মানে গতকাল বলেছেন ডিবি প্রধান। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটা সবাই দেখতে পাচ্ছে এবং এটা নিয়ে অনেক রকমের কথা হচ্ছে। এর মধ্যেই শরীয়তপুরে ডাকাতের গুলিতে 4 জন আহত হয়েছে এবং সেখানে গণপিটুনিতে 2 জন ডাকাত নিহত হয়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে এটা কিভাবে এখান থেকে উত্তরণের উপায় আছে বলে মনে করেন? আমি কাজ করছে না। শাহিন ভাই একটি অবতারণা করেছেন, আমি মাত্র 30 সেকেন্ডে কথাটা শেষ করব। যে শাহিন ভাই বলেছেন যে তাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের চিন্তা চেতনা মানে ছিল যে বিএনপির দিকেই হয়তোবা বলেছে ধাবিত হবে। কিন্তু আপনি যদি একটু পিছনে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা, তখনকার তাদের চেহারা, তাদের রং, আন্দোলনের সময় তাদের চেহারা, তাদের রং, আন্দোলনের পরবর্তী সময়ে তাদের চেহারা, তাদের রং, আন্দোলনের পরবর্তী সময় কিন্তু বলেই ফেলেছে যে তাদের সাথে শিবির ছিল। তার মানে অন্যদেরকে অস্বীকার করা হয়। তা এই যে অবস্থা, সেখান থেকে আমরা কিভাবে বুঝি যে তারা কি করতে চায়? তারা তো রং ঠিক রাখে না, এক এক সময় এক একটা পাল্টে ফেলে। সে যাই হোক, এখন যে প্রশ্ন আপনি করেছেন যে আইন শৃঙ্খলা, আসলে আইন শৃঙ্খলার কথা বলে শেষ করা যাবে না। পুলিশ কিন্তু এখনও ভালো মতো দায়িত্ব পালন করছে না বিভিন্ন জায়গায়। এর পিছনে কারণও আছে। যেমন আমি এর আগে একটা টকশোতে বলেছিলাম যে আওয়ামী লীগ প্রায় 52, একবার 32,000 আরেকবার 20,000, 52,000 কোটি টাকার অস্ত্র কেটেছে। বিভিন্ন থানায় কিছু কিছু দিয়েছে, বাকিগুলো যুবলীগ ছাত্রলীগের হাতে। একদিকে ডেভিল হান্ট, আরেকদিকে কি অ্যাকশন প্ল্যান, এখন হচ্ছে অল আউট অ্যাকশন। এখন একই সাথে দুইটা প্ল্যান আমরা দেখি, তাদের কোনটা কতটুকু কার্যকরী হয়। অস্ত্র উদ্ধার কি সেরকমভাবে হচ্ছে? এখনো অনেক অস্ত্র উদ্ধার হচ্ছে না। মামলা মানে মামলা করা হচ্ছে বিভিন্ন এলাকায়, আমার কালে এগুলো হয়েছে। যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরও আছে, তার চাইতে অন্তত 50 গুণ বেশি হইল যারা এটার সাথে সম্পৃক্ত না, তাদেরকে দেওয়া। এই অবস্থার থেকে যদি পরিত্রাণ পাইতে হয়, এই জন্যেই ওই যে আবারও বলতে হয় যে টুকটাক নির্বাচন কেন্দ্রিক যেগুলো আছে। আমরা কিন্তু শাহিন ভাই একটা কথা বলেছেন যে আমরা 3 মাসের দিকটা, আমরা কিন্তু 3 মাসের নির্বাচন চাই না। এই দেশে 3 মাসের নির্বাচন কিন্তু হয়েছে, শাহাবুদ্দিন সাহেব করেছে, লতিফুর রহমান সাহেব করেছে। সেই পরিস্থিতি এখন নাই। এটা বললে, ওই কথাটা বলে মানে ধামাচাপা দেওয়া হয়। আমরা কিন্তু সেই কথা বলি না যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আমরা এই যে সকল প্রস্তাবনা দেওয়া হয়েছে, আমাদের তো নতুন নয়। 2023 সালের 13ই জুলাই আমাদের নেতা জাতির সামনে রাষ্ট্র মেরামতের 31 দফা উপস্থাপন করেছেন। সেই 31 দফা যদি আপনি পর্যালোচনা করেন, দেখবেন যে হয়তো বা 2-1টা একটু এদিক সেদিক, প্রায় সব ক্ষেত্রে মিল আছে। দীক্ষক বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমানও বলেছেন, অনেক কিছুতেই মিল আছে। তো আমরা যে জিনিসটা এখন মানে মনে করি যে আমরা যে যতভাবেই বলি না কেন, দেশে স্থিতিশীলতা আনতে হলে ওই যে সেই কথাই আসতে হয়। তখন আবার শাহিন ভাই বলবো যে খালি নির্বাচনের কথা বলে। শুধু নির্বাচনের কথা আমরা বলি না, আমরা বলি যে দ্রুত সংস্কার যেগুলো করা দরকার, ভোটার লিস্ট করতে হবে। মাঠ পর্যায়ে যে অসাধু যে সকল নির্বাচনে কন্ট্রাক্টারি করছে সরকারি কর্মকর্তারা, তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের
ভবিষ্যতে যে এরকম হয় তার জন্য কি শাস্তির বিধান করা হবে, যেই ভয়ে তারা এগুলো করতে সাহস পাবে না, সেগুলো করতে হবে। এগুলো কিন্তু আমরা চাই, এগুলো করে তারপরে ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাহিন চৌধুরী ওনার কাছে শুনে আসি। এই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন রমজানে অল আউট অ্যাকশন চলবে, ডেভিল হান্ট আমরা দেখলাম, যদি অপারেশনগুলোর নাম কিন্তু খুবই মানে শুনে মনে হচ্ছে যে হয়তো সামনে আর কোনো আমরা ডেভিলও পাবো না, অন্য কোনো অপরাধীরাও থাকবে না মাঠে, কিন্তু সে রকমের পরিস্থিতি আমরা দেখছি না। এছাড়া আরেকটা বিষয় একটু বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া, এবং উনি আরও একটু বলেছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবে এরকম মনে করে প্রশাসনের লোকজন তাদের সঙ্গে একটা আতাত করে চলার চেষ্টা করছে। আপনার কাছে একটু জানতে চাই। আসলে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। তার সেই কথার আগে আজকে আইন শৃঙ্খলার এই অবস্থা কেন, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিই কী কারণে এই অবস্থা। আপনি ওই ৩২ নম্বরে যে ধ্বংসযজ্ঞটা চালানো হলো, তারপরে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি শুনেছেন কি না আমরা শুনেছি। তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে ৩২ নম্বর যারা ভেঙে দিয়েছে তাদের হাত পা ভেঙে দাও, হাত গুড়িয়ে দাও, এমনভাবে গুড়িয়ে দাও যাতে সারা জীবন তাদের মনে থাকে। তাদের ছবি ছাপা হয়েছে, ভিডিও বেরিয়েছে, ছবি দেখে দেখে অ্যাকশন নাও, কর্মীদের প্রতি নির্দেশ। আচ্ছা গেল। এরপরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, রাতে কাউকে ঘুমাতে দেয়া হবে না, দেব না। কি বক্তব্য? যে শহরে আমরা দিনের বেলা চলতে পারি না সেই শহরে আমরা কাউকে রাতে ঘুমাতে দেব না। এবং সেই নমুনাই কিন্তু আমরা দেখছি কেন? কারণ তাদের হাতে তো টাকা আছে, প্রত্যেকটা আওয়ামী লীগ নেতার হাতে শত শত কোটি টাকা আছে, ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে মানে এক বড় নেতাদের কাছে হাজার হাজার কোটি টাকা। সেই টাকা তারা এখানে বিনিয়োগ করছেন, কিন্তু সরকারের তো সরকারের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব এখন পুলিশ, র‍্যাব, আর্মি মাঠে আছে, সেখানে তো আমরা আশা করতেই পারি সাধারণ মানুষ যে অবশ্যই আশা করতে পারি এই অপারেশনগুলো সাকসেস হবে, অবশ্যই আশা করতে পারি। কিন্তু সরকারের যেখানে ল্যাকিংস, সেই ল্যাকিংসের জায়গাটা হলো, ভাইও বলেছেন যে পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সেনাবাহিনীর দেওয়া আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, সেনাবাহিনী কিন্তু জানেন আপনার মহল্লায় ছিনতাইকারীকে, আপনার মহল্লায় চুরি ডাকাতি মামলার আসামিকে, অস্ত্র কার কাছে আছে। সেনাবাহিনীর কাছে কিন্তু এই সমস্ত তালিকা নেই। সেনাবাহিনী তো জাতীয় নিরাপত্তার কাজে ব্যস্ত থাকেন। তারা কি পারে, তালিকা পেলে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে। এই ব্যবস্থাটা কিন্তু নিতে পারবে পুলিশের কাছে 100 বছরের রেকর্ড আছে, থানায় 100 বছরের রেকর্ড আছে, ওই এলাকার সন্ত্রাসী, ওই এলাকার গডফাদারদের রেকর্ড আছে, অবৈধ অস্ত্রধারীদের রেকর্ড আছে। কিন্তু পুলিশ কিন্তু এখনও কার্যত নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? দুইটা কারণে। এক হলো ছোট করে বলবেন, আমরা আরো একটা বিষয় নিয়ে। আচ্ছা, অভ্যুত্থানের সময় পুলিশের মনোবল ভেঙে গেছে, সেটা একটা ব্যাপার। এখনও কিন্তু পুলিশের সিনিয়র পর্যায়ে অ্যাকশন, তাদের বিরুদ্ধে কিছুদিন আগেও একজন ডিআইজি সহ এসপি লেভেলের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, অবসর দেওয়া হয়েছে। এই অ্যাকশন কিন্তু আছে। আজকেও কিন্তু আমি একটা বক্তব্য দেখলাম যে এক ওসিকে ক্লোজ করা হয়েছে। এই যে আতঙ্ক, এক নম্বর হলে আতঙ্ক, আর 2 হলো পুলিশের লোকবল কম, আর 3 হলো পুলিশের ব্যাপারে কিন্তু সরকার এখনো পর্যন্ত এই যে 7 মাসে 1 লক্ষ পুলিশ কেন নিয়োগ দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? আমি এর আগে একটা ধন্যবাদ শাহিন ভাই, আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। রাজনীতিবিদরা নির্বাচন চাচ্ছেন, সাধারণ মানুষও নির্বাচন চাচ্ছে, কিন্তু এর সাথে সাধারণ মানুষরা এই যে দ্রব্যমূল্য, এখনকার যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি নিয়ে খুবই হতাশ। এবং এই যে আজকে থেকে মুসলমানদের জন্য বাংলাদেশে রমজান শুরু হলো, রমজান রিলেটেড যে পণ্যগুলো আছে সবগুলোরই দাম বেড়ে গিয়েছে। এখন মানুষ এটা নিয়ে অস্বস্তিতে আছে, সেটা আপনি কি বলবেন? মূল্য তো বাড়বেই, অপরিপক্কতা এবং অনভিজ্ঞতার কারণে। আপনি দেখেন আমাদের দেশে সাধারণত মানে জুনে বাজেট ঘোষণা হয় এবং বাজেটের সাথে শুল্ক বলেন, ব্যাট বলেন, এগুলা সংযোজন করে দেওয়া হয়। কিন্তু এবছর আমরা কি দেখলাম, একটা অধ্যাদেশ 2025 জারি করে তারপরে 100 কতটা পণ্যের জন্য
মূল্য পরে সংযোজন আবার সেখান থেকে কিছু পণ্য সেটা পণ্য তো থেকে এই যে আমাদের এই অবস্থা কেন উদ্যোগ আর হচ্ছে। জুন মাস আর কয়দিন বাকি ছিল, এমন কি হয়ে গেছে বলা হয় আইএফএফ কি তারাই কি দেশটা চালায়? এই দেশের কি কোনো তাদের কাছ থেকে তো ঋণ নিতে হয়। ঋণ নিতে হয়, ঠিক আছে, কিন্তু সেটা আমার দেশের মানুষকে তো আগে এখন একটু সেভ করতে হবে। এখন ক্রয় ক্ষমতার বাইরে আমি যদি বলি যে এই দেশে যখন 3 দিন ছিল না, সরকার ছিল না, ওই 3 দিন সবচেয়ে ভালো সময় গেছে। আপনি তখন আপনার কি বলে সবজির কেজি ছিল কি 40 টাকা। না, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি ছিল, অবনতি থাকলেও কিন্তু চুরি হয় নাই, হানাহানি হয় নাই। এলাকা আপনি পাহারা দেখেন দিতে ওই সময় কিন্তু ডাকাতি হয় নাই, ডাকাতি হয়েছে মোহাম্মদপুরে পড়ে যায়, ধন্যবাদ ডাকাতি হচ্ছে যে ধন্যবাদ শরীয়তপুরে খলিলুর রহমান পড়ে যায়, ইব্রাহিম ভাই, গরু চুরি হচ্ছে কিন্তু এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক এই বাজার নিয়ে একটু আপনার কাছ থেকেও জানতে চাই, জাস্ট 30 সেকেন্ডে। হ্যাঁ, বাজার যে নিয়ে আমি যেটা দ্রব্যমূল্য, বলি, এই যে রমজানে দ্রব্যমূল্য আমি একটি পজিটিভ দিক আমি দেখি, সেটা হলো যে অন্যান্য বার রোজার সময় যে মূল্যটা বাড়ে, যেমন ধরেন ছোলাটা আমি কিন্তু 2 সপ্তাহ আগে কিনেছি 140 টাকা কেজি, আজকে কিন্তু সেটা 110 টাকা কেজি। খেজুরের দামও কিছুটা কমেছে, তার মানে এবার একটু কমেছে কিছু কিন্তু পণ্য আমরা আবার যেটা বেড়েছে, যেমন দেখছি ধরেন বিভিন্ন সয়াবিন গণমাধ্যমে, বেড়েছে, শসা, বেগুন, শসাটা বেড়েছে, তারপরে লেবু। বেগুনের কথা যদি বলেন, শেখ হাসিনা আমলে রমজানের সময় কত হয়েছিল, শেখ হাসিনা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করার রেসিপি দিয়েছিল, সেই গল্প কাঁচামরিচ শুকিয়ে রেখে জানি। সেই কাঁচামরিচ আবার পানিতে ভিজিয়ে খাওয়ার রেসিপি দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমাদের মনে আছে। তো সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, তারপরেও কিছু কিছু জায়গায় সরকারের অবশ্যই হাত দেওয়া উচিত। বিশেষ করে এখন যেটা বড় বিষয়টা হলো সয়াবিনটাও রমজানের সঙ্গে রিলেটেড, সয়াবিন এটা কন্ট্রোল করতে হবে। কিন্তু অন্য দু একটা জায়গায় একটু নিয়ন্ত্রণে এসছে। তো আমি আশা করি যে সরকার এই বিষয়ে দৃষ্টি দেবে এবং সাধারণ মানুষকে তাদের নাভিশ্বাস আপনাদের অবস্থা থেকে দুজনকে রক্ষা করবে। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আনম খলিলুর রহমান ইব্রাহিম এবং শাহিন চৌধুরী, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে হয়তো অন্য কোনো অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছে আজকের জন্য। আগামীকাল অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।